আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। জানিয়ে দেব কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী। এরপর রয়েছে ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের। সর্বশেষ থাকছে গাজায় প্যারাশুটের মাধ্যমে 25 টন খাদ্যপণ্য ফেলল আমিরাত ও জর্ডান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ের নৌ অবরোধ শুরুর ঘোষণা ইয়েমেনের। গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ আরও জোরালোর ঘোষণা দিয়েছে ইয়েমেন। সোমবার এক বিবৃতিতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি জানিয়েছে, ইসরায়েল গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও অবরোধ বন্ধ না করলে তাদের বিরুদ্ধে চতুর্থ পর্যায়ে নৌ অবরোধ শুরু হবে এবং সামরিক হামলাও আরও তীব্র করা হবে। আল মারিশা টেলিভিশনের বরাতে পার্স টুডে জানিয়েছে, ইয়েমেনের বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার নিরীহ জনগণের উপর চলমান বিমান হামলা, খাদ্য ও ঔষধের প্রবেশের বাধা এবং আরব দেশগুলোর নীরবতা ইসরায়েলকে উস্কে দিচ্ছে। এ অবস্থায় ইয়েমেন একমাত্র নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকেই প্রতিরোধ জারি রেখেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলের সমুদ্র বন্দরগুলোর সঙ্গে যুক্ত যে কোনো দেশ বা কোম্পানি জাহাজ এখন থেকে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আওতায় পড়বে। তারা যে কোনো দেশের মালিকানাধীনই হোক না কেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী সেসব জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তিনি আরও বলেন, এই বিবৃতি প্রচারের সঙ্গে সঙ্গেই বিশ্বজুড়ে সব শিপিং কোম্পানিকে সতর্ক করছি, ইসরায়েলি বন্দরগুলোর সঙ্গে যে কোনো রকম সহযোগিতা বন্ধ করতে হবে, অন্যথায় তাদের জাহাজ যে কোনো মুহূর্তে হামলার শিকার হতে পারে। জেনারেল সারি আরও বলেন, একবার স্পষ্ট করে বলেন, ইসরায়েলের যদি চায় উত্তেজনা প্রশমিত হোক, তবে তাদের অবিলম্বে গাজা উপত্যকার উপর থেকে অবরোধ তুলে নিতে হবে এবং বর্বর আগ্রাসন বন্ধ করতে হবে, অন্যথায় আমাদের সামরিক ও সমুদ্র অবরোধ অভিযান অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে একটি নৈতিক ও মানবিক অবস্থান নিয়েছে। আমরা কেবল তখনই সামরিক অভিযান বন্ধ করব যখন গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার করা হবে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনের এই এক চতুর্থ দফার নৌ অবরোধ বিশ্বজুড়ে জাহাজ চলাচল ও বাণিজ্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাবায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে গ্রেপ্তার হজযাত্রী। গাজায় চলমান অবরোধ ও মানবিক সংকটের প্রতিবাদ জানাতে কাবা প্রাঙ্গণে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করে এক হজযাত্রী। পরে ওই মিশরীয় হজযাত্রীকে গ্রেপ্তার করে সৌদি নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় মত প্রকাশের স্বাধীনতা সীমিত করার অভিযোগ উঠেছে সৌদি সরকারের বিরুদ্ধে। রোববার 27 জুলাই ব্রিটিশ সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এই প্রতিবেদন বিষয়টি তুলে ধরে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ওই হজযাত্রী আবেগঘন কণ্ঠে চিৎকার করে বলেন, ওয়া ইসলামা, যা মুসলিম সমাজের ঐতিহাসিকভাবে বিপদের সময় আবেগ ও বেদনার প্রকাশ হিসেবে ব্যবহৃত হয়। এরপর তিনি বলেন, গাজার শিশুর মরছে, হে মুসলমানরা। মুহূর্তের মধ্যে সৌদির নিরাপত্তা বাহিনী তাকে কাবা প্রাঙ্গণ থেকে সরিয়ে নিয়ে যায়। সৌদি সরকারের নিয়ম অনুযায়ী হজ ও ওমরার সময় পবিত্র স্থানগুলোতে কোনো রাজনৈতিক বার্তা, প্রতীক, পতাকা বা স্লোগান প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। কর্তৃপক্ষের ব্যাখ্যায়, এ ধরনের বিধিনিষেধ ধর্মীয় স্থানগুলোর পবিত্রতা, নিরপেক্ষতা এবং ভাবগম্ভীরতা রক্ষা জরুরি। তবে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার এমন নিঃশব্দ প্রকাশের জন্য গ্রেপ্তার এ ঘটনা বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন সহ বহু মহলে ক্ষোভ তৈরি হয়েছে। অনেকে বলছে, সৌদি আরবে এখন শান্তিপূর্ণ সহানুভূতিও শাস্তিযোগ্য হয়ে উঠেছে। এর আগে 2023 সালে ফিলিস্তিনি পতাকার রঙের তসবিহ ও ঐতিহ্যবাহী সাদা কেফিয়ে পরা হজ করতে আসা এক ব্রিটিশ নাগরিককেও আটক করেছিল সৌদি পুলিশ। একই সঙ্গে গাজা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মত প্রকাশ করায় সৌদি নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ রয়েছে। এই ঘটনায় পটভূমিতে যখন মুসলিম বিশ্বজুড়ে ফিলিস্তিনের প্রতি সহানুভূতির ঢেউ প্রবল, তখন এমন দমন নিপীড়নের পদক্ষেপ সৌদি সরকারের মত প্রকাশ নিয়ন্ত্রণের নীতিকে নতুন করে সামনে এনেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফিলিস্তিনের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের উদ্যোগ জাতিসংঘের। নিউ ইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে সোমবার শুরু হয়েছে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও 2 রাষ্ট্রভিত্তিক সমাধান ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন। ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য বলা হচ্ছে ফিলিস্তিন সংকটে কূটনৈতিক তৎপরতা পুনরুজ্জীবিত করা। তবে উদ্বেগের বিষয় হলো,
সম্মেলনে একাধিক দাবি ফিলিস্তিনের উপর চাপানো হলেও দখলদার ও শক্তি ইসরায়েলের উপর কোনো ধরনের শর্ত বা দায়িত্ব আরোপ করা হয়নি। 2 দিনব্যাপী এই সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনার পর সেপ্টেম্বরের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় বা সম্ভবত প্যারিসে রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণের দ্বিতীয় ধাপের আলোচনায় পরিকল্পনা রয়েছে। মূলত গত জুনে এই সম্মেলন হওয়ার কথা থাকলেও ইসরায়েল ইরান যুদ্ধের কারণে তা পিছিয়ে যায়। আল আরাবি আল জাদিদকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জাতিসংঘের ফিলিস্তিনের প্রতিনিধি রিয়াদ মানসুর জানান, রামাল্লা এই সম্মেলনের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্র স্বীকৃতি, ইসরায়েলের ওপর সামরিক ও বাণিজ্যিক চাপের আশা করছে। তবে এখনও পর্যন্ত আলোচনায় ইসরায়েলের উপর তেমন কোনো চাপের ইঙ্গিত পাওয়া যায়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার সঙ্গে যুক্ত করেছে কয়েকটি শর্ত, যেমন ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণ, ইসরায়েলের স্বীকৃতি দেওয়া এবং আঞ্চলিক নিরাপত্তার ভূমিকায় রাখা। নিউ ইয়র্কে ফরাসি এক সিনিয়র কূটনৈতিক বরাতে জানা গেছে, ফ্রান্স 4টি লক্ষ্যকে সামনে রেখে একটি কাঠামোর কথা বলেছেন। প্রথমত, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বৃদ্ধি; দ্বিতীয়ত, আরব ও ইসলামী দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণ, যা রাষ্ট্র প্রতিষ্ঠার কার্যকর পথের উপর নির্ভরশীল; তৃতীয়ত, ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনৈতিক সংস্কার; এবং সর্বশেষ, হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ ও রাজনৈতিক প্রক্রিয়া থেকে তাদের বাদ দেওয়া। প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস হয়তো সম্মতির পথে হাঁটছেন। তিনি নাকি 7 অক্টোবর হামলার নিন্দা ও সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি, নিরস্ত্রীকৃত রাষ্ট্র মেনে নেওয়া, 1 বছরের মধ্যে নির্বাচন আয়োজন, পাঠ্যবই সংস্কার এবং কারাবন্দী ও শহীদদের পরিবারকে দেওয়া আর্থিক সহায়তা বন্ধে সম্মত হয়েছেন, যা দীর্ঘদিন ধরে ইসরায়েলের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল। তবে এতে সব ফিলিস্তিনি প্রতিশ্রুতির বিপরীতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দুই দেশেরই কেউ সম্মেলনে অংশ নিচ্ছে না। 2024 সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের গৃহীত ফিলিস্তিনি প্রশ্নের শান্তিপূর্ণ নিষ্পত্তি শীর্ষক প্রস্তাবের ভিত্তিতে এই সম্মেলনের আয়োজন হলেও আয়োজক দেশগুলো এখনও পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বয়কটের সমালোচনা করেনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতিত্ব ও পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইখতিয়ার আহমেদ এক সাক্ষাৎকারে বলেছেন, এই সম্মেলনে মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য এক গুরুত্বপূর্ণ সুযোগ। এটি এমন কিছু অর্জন করতে পারে যা নিরাপত্তা পরিষদ পারেনি। গাজায় প্যারাশুটের মাধ্যমে 25 টন খাদ্যপণ্য ফেলল আমিরাত ও জর্ডান। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। শনিবার 26 জুলাই থেকে আজ পর্যন্ত 25 টন খাদ্য সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে তারা। জর্ডানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, গাজার খান ইউনিসের প্যারাশুট দিয়ে খাদ্যপণ্য নেমে আসছে। তবে সেগুলো আমিরাতে আর জর্ডানের সহায়তা ছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত করা যায়নি। 2023 সালে 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া দখলদার ইসরায়েলের বর্বরতার এখন পর্যন্ত 59,000-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং যাদের একটা বড় অংশই নারী ও শিশু। সাম্প্রতিক সময়ে শুধু গোলাবারুদ নয়, খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বর্বর ইসরায়েল। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক গাজার অধিবাসীদের দেয়া ত্রাণ হামাসের হাতে চলে যায়, এমন অজুহাত দাঁড় করিয়ে অবরুদ্ধ উপত্যকায় খাদ্যপণ্য প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে গাজার এক দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়। প্রতিদিন সেখানে ক্ষুধার তাড়নায় মানুষের মৃত্যু হচ্ছে। অভুক্ত থাকার কারণে এখন পর্যন্ত গাজার অন্তত 120 জন মৃত্যু হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক চাপের মুখে সীমিত পরিসরে গাজার ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে বর্বর ইসরায়েল। এই অনুমতি পাওয়ার পরপরই বিমান থেকে গাজার ভূখণ্ডে ত্রাণ ফেলা শুরু করেছে আমিরাত ও জর্ডান। তবে দাতব্য সংস্থাগুলো বলছে, এসব ত্রাণ মোটেই যথেষ্ট নয়। তারা বেশি পরিমাণে ত্রাণ সহায়তা গাজায় পাঠানোর জন্য দ্রুত সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়ার জন্য দাবি জানিয়েছে।